স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের পাশে সবসময় আছে আপন ডাক্তার। মনে রাখবেন, একটি ভুল পরামর্শ আপনার জীবনকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। তাই নির্ভুল ও সঠিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আপন ডাক্তারের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ডাক্তার অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মাহে রমজানের রোজা রাখছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বিষয়টি নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত এবং সবাই এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাচ্ছি। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দেশ বরেণ্য চিকিৎসক, ইউজিসি অধ্যাপক, প্রাক্তন বিভাগীয় প্রধান ও ডিন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের জন্য কিছুটা সময় ব্যয় করেছেন, আমাদের দর্শকদের জন্য কিছুটা সময় দিয়েছেন, সেজন্য আপন ডাক্তারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে আসলে চতুর্দিকে একটি করোনা তাণ্ডব চলছে। এই করোনার কারণে, এই কোভিড-19 কারণে আমাদের জনজীবন স্থবির হয়ে গেছে। আমরা আসলে বুঝতে পারছি না আমরা কি করব, কোথায় গিয়ে থামবে এই করোনা মহামারী। এই সবগুলো বিষয় নিয়ে আমরা একটু একটু করে জানবো আমাদের আজকের সম্মানিত অতিথি প্রফেসর এবিএম আব্দুল্লাহ স্যারের কাছ থেকে। স্যার, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাচ্ছি যে বর্তমান যে করোনা ভ্যারিয়েন্টটি আছে, পূর্বের যে ভ্যারিয়েন্ট ছিল সেই ভ্যারিয়েন্টের সাথে বর্তমান ভ্যারিয়েন্টের যে সাইন সিমটম গুলো থাকে, যে লক্ষণগুলো থাকে, সেগুলোর কি অনেক ধরনের পরিবর্তন এসেছে। সে পরিবর্তনগুলো যদি আমাদেরকে একটু জানাতেন, এবং সেক্ষেত্রে রোগীর চিকিৎসা ক্ষেত্রে কি বেসিক কোনো পরিবর্তন এসেছে কিনা এই ধরনের করোনা রোগীর ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আপন ডাক্তার কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান, এবং আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে চিকিৎসা বিষয়ে যথেষ্ট সচেতন করে তুলছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আমি শুরুতে, আপনি জানেন যে করোনার সংক্রমণ কিন্তু বেড়েই চলছে, মৃত্যুর মিছিলও বেড়েই চলছে। আজকেও তো প্রায় 101 জনের মতো মারা গেছে। গত 2-3 দিন একটু কম ছিল, এবং এ পর্যন্ত প্রায় 140 জনের উপরে কিন্তু ডাক্তারও মারা গেছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিও মারা গেছেন, আপনি জানেন। তো আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন, করোনা সংক্রমণে মারা গেছেন, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা আসলে তো করোনা এমন একটা রোগ, এটা হলো বৈশ্বিক সমস্যা। এটা কোনো আঞ্চলিক না, কোনো মানে কোনো কোনো একক কোনো দেশের না, এটা সারা পৃথিবীর অলমোস্ট সব দেশেই কিন্তু এর থাবা বিস্তার করে চলছে। এমন কোনো দেশ নাই যে এখন করোনা মুক্ত আছে, এরকম কোনো দেশ কিন্তু নাই। ইভেন শোনা যাচ্ছে যে এভারেস্টের চূড়ায় বোধহয় করোনা পৌঁছে গেছে, এমনকি অ্যান্টার্কটিকা, সেখানেও নাকি করোনার সংক্রমণের কথা শোনা যাচ্ছে আর কি। তো যাই হোক, এর কথা এটা তো প্রায় 1 বছরের বেশি হলো। 1 বছরের বেশি মানে কত, 2019-এ ধরেন ডিসেম্বরে উহানে যখন প্রথম আমরা জানতে পারি, আমাদের দেশে যদিও গত বছর মার্চে আমরা প্রথম শনাক্ত 2-3 জন রোগীর খবর জানতে পারি। 1 বছরের বেশি হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে এটা কিন্তু অনেক কিছু এখনো বলতে পারেন যে গবেষণার পর্যায়ে, যত দিন যাচ্ছে আমরা নতুন নতুন তথ্য যাচ্ছি। গত বছর আমরা অনেক কিছু জানতাম না, আমরা ভয় পেতাম, ডাক্তাররা ভয় পেত, নার্সরা ভয় পেত, সাধারণ মানুষ ভয় পেত, সবাই আতঙ্কগ্রস্ত ছিল, মনে করছে করোনা হলে বোধহয় আর বাঁচবে না, মারাই যাবে। কিন্তু একটা বছরে কিন্তু আমরা এগুলো ওভারকাম করে ফেলছি। আমরা কিন্তু ডাক্তাররা বলেন, নার্সরা বলেন, স্বাস্থ্যকর্মী, আমরা কিন্তু আর ভয় পাই না। আমরা রোগীর চিকিৎসা করি, রোগীর কাছে যাই, গায়ে হাত দিই। আগে কিন্তু এই কমপ্লেন ছিল, ডাক্তাররা যায় না, গায়ে হাত দেয় না, নার্সের কাছে যায় না, ওষুধ কিনে মারে, ওয়ার্ড বয়রা ঠিক মতো খাওয়া পৌঁছায় দেয় না, এসব কমপ্লেন ছিল। কিন্তু এইগুলো কিন্তু আমরা ওভারকাম করছি। আমার ডাক্তার কিন্তু এখন, ডাক্তাররাও রোগী দেখি, নার্সরাও রোগীর সেবা ভালো করে, সব ঠিক আছে। এমনকি গতবার যে সুযোগ ছিল, অনেক কিছু আমরা, ওষুধপত্র ছিল না, এই যে হাই ফ্লো অক্সিজেন ছিল না, পিপিআই নিয়ে সংকট, মাস্ক নিয়ে সংকট, এরকম সংকটও কিন্তু ছিল, সেগুলো কিন্তু আমরা ওভারকাম করতে পারছি। তো একটা কথা সত্যি যে ওই সময় আমরা শুরুতে আমরা কিন্তু মনে করতাম যে সাধারণ রোগ, করোনা একটা ভাইরাস রোগ, সর্দি কাশি গলা ব্যথা নাকে পানি হাঁচি এগুলোই হতো। যত দিন যাচ্ছে আমরা নতুন নতুন সিমটম পেলাম। প্রথম মনে হতো যে শুধু লাঙে ইনভলভ করে একটা নিউমোনিয়া হয়, তাকে বলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এটা এমন শরীরের এমন কোনো অংশ নাই যে এটা আক্রান্ত না করে। লিভার, কিডনি, হার্ট, ব্রেন,
তারপরে ধরেন ফুসফুস থেকে শুরু করে রক্ত সবকিছু থেকে কিন্তু এই করোনা তার থাবা কিন্তু বিস্তার করেই চলছে আর কি। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই যে করোনার যে ভেরিয়েন্ট, নতুন ভ্যারিয়েন্ট, কয়েকটা ভেরিয়েন্ট আসলে করোনা কিন্তু মিউট্যান্ট ভাইরাস, তো এ কিন্তু রূপ বদলায় অনেকগুলো ভেরিয়েন্ট হতে পারে। সবগুলো যে সিরিয়াস হয় তা কিন্তু না। তা আমাদের দেশে যেমন আমরা শুনতে পাচ্ছি এখন যে আফ্রিকান ভেরিয়েন্টটা খুব সিরিয়াস, এর সঙ্গে ব্রাজিলিয়ান একটা আছে, ইউকে ভেরিয়েন্ট একটা, অনেকে বিলাতি ভাইরাস বলে, আমেরিকান একটা আছে, ইউএস এর আর কি। এখন কিন্তু নতুন দূর হয়েছে নাইজেরিয়ান কিছু একটা পাওয়া যায়, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থা কিন্তু ভয়াবহ। ওখানে একটা নতুন ভেরিয়েন্ট সন্দেহ করা হচ্ছে, যদিও আমাদের দেশে এখনো কিন্তু এটা শনাক্ত করা হয় নাই। তবু বলা যায় না, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ তো যে হারে সংক্রমণ বেড়ে যাচ্ছে ওই দেশে, ডেইলি আজকেও 3.5 লাখের মতো মৃত্যুর মিছিলও বেড়ে যাচ্ছে ওই দেশে। আমাদের ভয় হয় যে এটা মধ্যে আমাদের দেশে আবার চলে না আসে। তো যেগুলো ওই যে বিশেষ করে আমাদের বর্তমানে সন্দেহ হচ্ছে যে আফ্রিকান ভেরিয়েন্টের মধ্যে আমাদের দেশে চলছে এখন, এবং ব্রাজিলিয়ান। ওইটাই কিন্তু নতুন লক্ষণ। আগে যেমন ছিল প্রথমে গলা ব্যথা, জ্বর, কাশি, সর্দি, নাকে ঘ্রাণ নাই, রুচি নেই, এগুলো হয়তো 7-10 দিন পরে কিন্তু রোগী সিরিয়াস হতো। এখন দেখা যাচ্ছে এরকম কোনো লক্ষণ কারো কিছুই নাই, হয়তো সামান্য জ্বর, কাশি, এগুলো কিছুই নাই। 2-3 দিনের মাথায় বা কয়েকদিনের মধ্যে আক্রান্ত হওয়ার পরে রোগীর হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, চাপ হয়, এবং সিরিয়াস অক্সিজেনটা ফল করে যায়, রোগী দ্রুত খারাপ হয়ে যায়, এবং তাদেরকে হাসপাতালে নিতে হয়। অক্সিজেন না দিলে তারা কিন্তু দ্রুত মারা যায়। অন্যান্য যে লক্ষণগুলো কারো থাকে বা কারো থাকে না, যে এইগুলো দেখে টেস্ট করতে গিয়ে ধরা পড়ে, এমনকি দেখা যায় টেস্টও নেগেটিভ আসে। অনেক সময় এই ধরনের যাদের লক্ষণ তাদের নাকের থেকে যে সোয়াব নেওয়া হয়, এতে প্রায় নেগেটিভ আসে। নেগেটিভ আসে, কিন্তু দেখা যায় সিটি স্ক্যান করলে লাংয়ের মধ্যে যে ইনভলভমেন্ট, সেখানে দেখা যায় কত পার্সেন্ট ইনভলভমেন্ট, এটা কিন্তু বোঝা যায়। নেগেটিভ আসলেও গেলে কিন্তু বোঝা যায়। এই জিনিসটা আমাদের সবাইকে কিন্তু ভাবিয়ে তুলছে, কারণ রুগী দ্রুত খারাপ হয়ে যায়, দ্রুত অক্সিজেন কমে যায়, দ্রুত হাসপাতাল না গেলে, এমনকি কারো কারো আইসিইউতে না গেলে তুই কিন্তু দ্রুত মারা যায়। এবং আরেকটাই হলো যে আগে আমরা মনে করতাম শুধু বয়স্কদের হয়, 60 বছরের উপরে বা অন্যান্য রোগে যারা ভোগেন তাদের হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু বয়স্ক না, তরুণদেরও হচ্ছে, এমনকি বাচ্চা দ্বারাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই নতুন ভেরিয়েন্টে। এইটাই আমাদের সবাইকে কিন্তু আসলে ভাবিয়ে তুলছে আসলে। সুন্দর করে এই জিনিসটি তুলে ধরেছেন। সেক্ষেত্রে স্যার আসলে আগে যে চিকিৎসা পদ্ধতি ছিল, এখনো কি সেই একই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, নাকি নতুন কোনো কিছু এর সাথে যোগ করা হয়েছে স্যার? আসলে একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, এই বর্তমান যে COVID-19, যেটা বা করোনা যাকে বলে আমরা COVID-19 বলি, এটার এগেনস্টে তো স্পেসিফিক কোনো ড্রাগ নাই। আমরা যেগুলো দেই, বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করি, সিমটোমেটিক এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দেই, এবং এটা বিভিন্ন রকমের লক্ষণ হয়, হয় না, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে হয়। এন্ড ওষুধ যেগুলো দিতে হয় সিমটোমেটিক দিতে হয়, যেমন জ্বর আসলে সিম্পল প্যারাসিটামল, সর্দি কাশি হলে অ্যান্টিহিস্টামিন বা নাকে স্প্রে, ড্রপ, এগুলো আর কি। আমরা মন্টিলিউকাস দেই, অনেকে জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ডি এগুলো দেওয়া হয়। এর সাথে কিছু কিছু অ্যান্টিভাইরাল দেই আমরা, যেগুলো স্পেসিফিক COVID-19 এগেনস্টে না, কিন্তু এগুলো আমরা দেই। যেমন ধরেন আইভারমেকটিন অনেকে দিচ্ছে, এর সাথে আবার ডক্সিসাইক্লিন বা ইস্ট্রোমাইসিন এটা দেওয়া হয়। আমরা ফেভিপিরাভির দেই। ফেভিপিরাভির কিন্তু এটা ইনফ্লুয়েঞ্জার ওষুধ, এটা জাপানে 2014 সন থেকে কিন্তু ব্যবহার করে। রেমডিসিভির এগুলো আসলেও করোনার জন্য না, এটাও কিন্তু ওই সার্স, মার্স, ইবোলা এগুলোর জন্য ব্যবহার করা হচ্ছে। সেটাও করোনাতে ব্যবহার করা হয়, দিয়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভালো রেসপন্ড করে। কেউ কেউ আগে প্লাজমা দিতেন, যেটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল, এন্ড ডাব্লিউএইচও রিকগনাইজ করে না, প্লাজমা দেওয়ার কথা কেউ বলে না। এছাড়া অনেক সময় স্টেরয়েড জাতীয় জিনিস দিতে হয়, তো প্রায়ই দেয়, এবং ব্লাড থিনার কিন্তু দেওয়া হয়। এগুলো কোনোটাই কিন্তু নতুন, এগুলো পুরানো ওষুধ, এগুলোই করোনা রোগীদের জন্য ব্যবহার করা হয়। এখন নতুন ভেরিয়েন্টের বেলায় অবশ্যই একটা মডিফিকেশন বোধহয় আমাদের করতে হবে, এবং এটার জন্য যদিও যে একই কথা, স্পেসিফিক কোনো ড্রাগ তো নাই। And এই ড্রাগ গুলো কোনো কোনো দেশে দেয়, কোনো কোনো দেশে না। কেউ নিয়ে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে রেমডিসিভির দেয়, অনেকে বলতে দেওয়া হয় না। ইভেন শুরুতে আপনি জানেন হাইড্রোক্সিক্লোরোকুইনও কিন্তু দেওয়া হতো, প্রথম কিছুদিন দেওয়া হলো, পরে এটা কন্ট্রোভার্সিয়ালাইজ করলো। ইভেন ডাব্লিউএইচও তখন বললো যে এটা হাইড্রোক্সিক্লোরোকুইন কোনো কাজই করে না। ইভেন তারা এটা এটা বলতে পারেন যে ব্যান করে দিল আর কি। তো এই জন্যই বলছি যে স্পেসিফিক ড্রাগ তো নাই, যেগুলো দিচ্ছি অন্য রোগের চিকিৎসার ওষুধ এখানে দিচ্ছি, কিছু কিছু আমরা ভালো ফল পাচ্ছি। সবচেয়ে যেটা জরুরি, রোগীর প্রায়ই দেখা যায় অক্সিজেন ফল করে যায়, তাদের অক্সিজেন দিতে হয়, এমনকি হাই ফ্লো নেজাল ক্যানুলা এগুলো দিতে হয়। তো যাই হোক, ট্রিটমেন্ট যে এগুলো আছে বর্তমানে কিন্তু এগুলি চলছে, এটার বোধহয় একটা মডিফিকেশন দেওয়ার দরকার। কিন্তু আমরা অনেক কিছু কিন্তু এখনো আমাদের অজানা রয়ে গেছে, কি কি ড্রাগ কখন কি ব্যবহার করব আমরা কিন্তু এখনো জানি না। আমার মনে হয় যে দ্রুত বোধহয়, যেহেতু নতুন ভেরিয়েন্ট হচ্ছে, নতুন লক্ষণ হচ্ছে, রোগী হঠাৎ করে সিরিয়াস হচ্ছে, সুতরাং আমাদের বোধহয় এই ট্রিটমেন্ট প্রটোকলটা একটু চেঞ্জ আসলে করা উচিত, এবং দ্রুত তা করা উচিত, এবং পৃথিবীর অন্যান্য দেশে
এবং ডাব্লিউএইচওর গাইডলাইনে কি বলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে বোধহয় আমাদের দুটো গাইডলাইন তৈরি করা উচিত। অবশ্যই এটি আসলে একটি এখন টাইম ডিমান্ডিং জিনিস, যে নতুন একটি গাইডলাইন আসলেই দরকার হয়ে গেছে আমাদের এই রোগীদের চিকিৎসার জন্য। স্যার, সেই ক্ষেত্রে যে রোগীরা বাসায় থেকে আসলে চিকিৎসা নিতে চায়, অনেকের তো হসপিটালে আসা সম্ভব হয় না বা অনেকের আসার দরকারও নেই, সেই ধরনের ক্ষেত্রে যে রোগীগুলো আমরা দেখছি যে তাদের জ্বর এসেছে, তখন তারা প্রাথমিক অবস্থাতেই কি কোনো অ্যান্টিবায়োটিক নিতে পারে কিনা, অথবা তারা জ্বর আসার সাথে সাথে অনেকেই যা বলে আসছে যে আইভারমেকটিন নিয়ে নিলে ভাইরাস লোডটি কিছুটা কমে যায়। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে একজন রোগীর যখন জ্বর আসছে, তিনি ধরে নিলেন যে তার করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে, সেটা ধরে নিয়ে তিনি যদি কোনো অ্যান্টিবায়োটিক শুরু করেন এবং আইভারমেকটিন নিয়ে নেন, তাহলে তার কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা মানে এতে করে তিনি এখানে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখানে দুটো জিনিস বলতে হবে। প্রথম কথা হলো যে আপনি ধরে নিতে হবে যে আপনি 80% রোগীর কিন্তু আসলে ঘরে চিকিৎসা নেওয়া সম্ভব। আর একটু আগে আমি যেটা বললাম, স্পেসিফিক ড্রাগ তো আর নাই যেগুলোতেই আমরা সাপোর্টিভ। প্রথম কথা হলো যাদের মাইল্ড বা মডারেট সিমটম থাকে সবার তো হাসপাতালে যাওয়ার দরকার নাই। অনলি 10-20% রোগীর হাসপাতাল যেতে হয়, তার মধ্যে 1-3% কিন্তু আইসিইউ লাগে। সুতরাং ম্যাক্সিমাম রোগী তো আসলে ঘরে বসেই চিকিৎসা নেবে। তবে খেয়াল রাখতে হবে যাদের এটা ডিপেন্ড করবে তার লক্ষণ অনুযায়ী। যেমন মাইল্ড মডারেট, মাইল্ড বলতে সিম্পল সর্দি কাশ, গলা ব্যথা, কাশি, জ্বর এগুলো থাকলে তারা সিম্পলি যেগুলো আমি বললাম, যেমন জ্বরের জন্য প্যারাস্টামল, একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারে, একটা ফ্যাক্সোফেনাডিন খেতে পারেন, বা ধরেন একটা ওর সাথে মন্টিরিকা সেট করতে পারেন। এবং এগুলোর সাথে অনেকেই কিন্তু ডক্সিসাইক্লিন অথবা এজিথ্রোমাইসিন অ্যাড করে। আসলে তো অ্যান্টিবায়োটিক তো ভাইরাসের এগেনস্টে না, কারণ ভাইরাস এগেনস্টে তো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এগুলো দেওয়া হয় চেস্টে কোনো ইনফেকশন থাকলে সেকেন্ডারি ইনফেকশনের জন্য, এগুলোর জন্যই দেওয়া হয়। রুগীরা আসলে নিজেরা নিতে পারে, নিজেরা নিলে সিম্পলি প্যারাসিটামল নেবেন, একটা অ্যান্টিহিস্টামিন নেবেন, আপনার জিঙ্ক খেতে পারেন, অনেকে জিঙ্ক দেয় এক বেলা বা দুই বেলা খেতে। ভিটামিন সি ইজিলি খাওয়া যায়। ভিটামিন সি আসলে ফলমূল যদি কেউ খায়, লেবু, কমলা লেবু যায়, এগুলো খেলেই ভিটামিন সি এসে যায়। আর অনেকে ভিটামিন ডি দেয়। ধরেন সপ্তাহে একটা করে 40,000 ইউনিট খেতে পারেন, বা ডেইলি খেলে 2 থেকে 4,000 ইউনিট ডেইলি খাওয়া যায়। এগুলো কিন্তু রোগীরা ইচ্ছা মতো খেতে পারে। তবে অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে আমার মনে হয় রোগীরা নিজেরা না কিনে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার আইদাল যে কোনো ভাবে, আপনার যে কোনো পরিচিত ডাক্তার আছে, আপনি টেলিফোন, টেলিমেডিসিন বা যে কোনো ভাবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খেতে পারলে সবচেয়ে ভালো হয়। ডাক্তার কোন বয়সে, ওজন অনুযায়ী কার কোন ডোজ কিভাবে দিবে, কতদিন খেতে দিতে হবে, খাওয়ার আগে পরে খুব সুন্দর একটা নির্দেশনা দিবে। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাই কিন্তু ভালো। তবে ঘরে বসে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব। আইভারমেকটিন নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করে, এটা নিয়ে পৃথিবীতে রিসার্চ চলতেছে, অনেকেই বলে এটা কাজ করে, অনেকেই বলে কাজ করে না। তা আমার মনে হয় যে আইভারমেকটিন খেলে তেমন কোনো ক্ষতি হবে না। এটা যদি কারো মানে ধরেন 60 কেজির নিচে ওজন থাকে, উনি 12 মিলিগ্রামের একটা করে ট্যাবলেট ডেইলি একটা করে খাবেন, খাওয়ার আগে 5 দিন খাবেন। 5টা ট্যাবলেট 5 দিনে উনি খেতে পারেন। যদি 60 কেজির উপরে তার একটু ডোজ বেশি দিতে হয়, 18 মিলিগ্রাম, ওই এক বেলা করেই খেতে হয় খাওয়ার আগে। তেমন কোনো সাইড ইফেক্ট হয় না, 5 দিন খাবেন। এর সঙ্গে যেগুলো বললাম, হয় ডক্সিসাইক্লিন অথবা এজিথ্রোমাইসিন, তার সঙ্গে যেগুলো বললাম ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, এগুলো কিন্তু ইজিলি খেতে পারেন। জ্বর উঠলে সিম্পল প্যারাসিটামল খাবেন। আর যদি কারো সর্দি কাশি দেয়, গরম পানি খাবেন, গরম পানি দিয়ে গার্গলিং করবেন, একটু ভ্যাপার টানতে পারেন। এগুলো নিলে তো বডি কোনো ক্ষতি হবে না। সুতরাং এগুলো করতে পারেন। আমরা রোগীদের বলে একটু রং চা, কফি এগুলো খেতে পারে, গরম পানি খেতে পারে। এগুলো খেলে তেমন কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই তারা কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন। এর সাথে সিম্পল অনেকগুলো টেস্ট করতে হয়। ও আরেকটা হলো নিজেরা ঘরে বসে বসে অক্সিজেনটা কিন্তু অবশ্যই পাবেন অক্সিমিটার দিয়ে, এটা খুবই জরুরি, পালস অক্সিমেট্রি বলে। কারণ অক্সিজেন যদি 94-93 নিচে আসে, তাহলে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে তার। এটা কিন্তু খুবই জরুরি আর কি। আরেকটা কথা হলো যে এইটা হলো মেজরিটি, 80% করে এগুলো দিয়ে কিন্তু ভালো হয়। তবে যারা বয়স্ক, 60-এর উপরে বয়স, এবং কোমরবিডিটি আছে বা নন কমিউনিকেবল ডিজিজে যারা ভোগেন, ক্রনিক রোগে যারা ভোগেন, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাই ব্লাড প্রেশার, কিডনি রোগ, লিভারের রোগ, স্ট্রোকের রোগী, হার্টে হয়তো বাইপাস বা রিং পরানো, বা লাং এর কোনো প্রবলেম আগে থেকে আছে, এই ধরনের রোগীদের আসলে বাসায় থাকা কিন্তু নিরাপদ না। তাদের সাথে সাথে ডাক্তারের সঙ্গে আলোচনা করে আমার মনে হয় তাদের কিন্তু হাসপাতালে ভর্তি হওয়াই কিন্তু ভালো। কারণ আমরা অনেক সময় দেখি ঘরে বসে দেখে এই দেখি আচ্ছা এরকম করতে করতে সময় ক্ষেপণ করে, পরে যাব, যেতে ইচ্ছা করে না, বা হাসপাতালে গেলেও তো কষ্ট হয়, সিট পাওয়া যায় না, লম্বা লাইন, এসব কষ্ট আছে, এগুলো এড়ানোর জন্য অনেকে যেতে চায় না, এটাও সত্য। কিন্তু এই ধরনের রোগীদের হাসপাতাল থাকা কিন্তু নিরাপদ না। কারণ আমরা প্রায়ই দেখি যে মারা যাচ্ছে রোগী, শেষ পর্যায়ে সিরিয়াস হয়ে যায়, অক্সিজেন একেবারে 80, 90, 85 এরকম হয়ে গেল,
তখন দৌড়ে হাসপাতালে আসে, তখন বেডও পায় না, আইসিইউ পায় না, অক্সিজেন পায় না, সমস্যা হয়ে যায়। সেই জন্য তাদের জন্য বলবো যে যারা এই ধরনের রোগে ভোগেন তারা ঘরে বসে থাকবেন না, তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে হাসপাতালে চলে আসবেন, চেষ্টা করবেন হাসপাতালে ভর্তি হয়ে থাকবেন। তাহলে এটা মানে ট্রিটমেন্ট দিতেও সুবিধা হবে, এবং এর সাথে অন্যান্য যেগুলো অ্যান্টিভাইরাল দেয়, কারো ফেভিপিরাভির দেওয়া যায়, রেমডেসিভির দেওয়া যায়, স্টেরয়েড দিতে হয়, ব্লাড থিনার দিতে হয়, বিভিন্ন রকমের অ্যান্টিডিমেটিক কতগুলো ড্রাগ আছে, এগুলো বিভিন্ন নামে আমাদের দেশে পাওয়া যায়, সেগুলো দেওয়া হয়। সেগুলো বাসায় কিন্তু দেওয়া যায় না। তবে এই ধরনের রোগী যারা, তারা কিন্তু আপনার দেরি না করে হাসপাতালে ভর্তি হবে না। খুবই সুন্দর, চমৎকার একটি গাইডলাইন দিয়েছেন আমাদের বয়স্ক রোগীদের জন্য। এই জিনিসটি কিন্তু দর্শক আপনাদের মাথায় রাখতে হবে যে সবকিছু আসলে নিজে নিজে করা সম্ভব নয়। আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে রোগীটিকে নিয়ে গেলে প্রাথমিক অবস্থায় যদি নিয়ে যান তাহলে অনেক বড় বিপদ থেকে কিন্তু এই জিনিসগুলো আপনাকে রক্ষা দিতে পারে, এবং হাসপাতালে গেলে অনেকগুলো ম্যানেজমেন্ট আছে যেটা কিন্তু আপনার রোগীরা সহজেই পেয়ে যাবেন। তবে সব রোগীর কিন্তু আবার হাসপাতালে যাওয়ার দরকার নেই, কারণ স্বাভাবিকভাবেই সবাই যদি হাসপাতালে যায় সেক্ষেত্রে হাসপাতালে তো আসলে স্থান সংকুলানের একটি অনেক বড় প্রশ্ন রয়েই থাকে। এবার স্যার আসলে আরেকটি প্রশ্ন প্রায়শই উঠে আসছে, সেটি হচ্ছে গিয়ে যে ভ্যাকসিন নেয়ার পরে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন আসলাম ইকবাল পল্লব, যে স্যার ভ্যাকসিন নেয়ার পরে কতদিন পর্যন্ত কোভিড এর হাত থেকে সুরক্ষা পাওয়া সম্ভব? এই সময়সীমার পরে কি আবারও ভ্যাকসিন গ্রহণ করতে হবে কি, অথবা পরবর্তী করণীয় কি হবে? ধন্যবাদ। এই প্রশ্নটি করেছেন আসলাম ইকবাল পল্লব। আচ্ছা, এখানে কয়েকটা কথা আমি অ্যাড করি। প্রথম কথা হলো যে অনেকেই কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে যে ভ্যাকসিন আমরা দিচ্ছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যে 2টা ডোজ লাগবে। সেকেন্ড ডোজ এখন যারা আগে নিচ্ছেন তাদের সেকেন্ড ডোজ চলছে, অনেকে প্রথম ডোজও নেন নাই। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, ভ্যাকসিন প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু অনেকে আক্রান্ত হয়েছেন, এমনকি দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও কিছু কিছু আক্রান্ত হয়ে গেছে। এই জন্য জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে। আপনি কিন্তু মনে রাখতে হবে, প্রথম ডোজ যখন আমরা ভ্যাকসিন নিব, এইটার আসলে তো বডিতে অ্যান্টিবডি বা ইমিউনিটি তৈরি করবে। এটা যদি পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে, কারো একটু দ্রুত হয়, কারো আস্তে আস্তে হয়। অ্যান্টিবডি তৈরি হতে কিন্তু 14 থেকে 21 দিন সময় লাগবে। সুতরাং এই প্রথম ডোজ নিয়েও কেউ আক্রান্ত হতে নিয়ে তো সাথে সাথে অ্যান্টিবডি হচ্ছে না, 14 দিন পরে ডেভেলপ করবে। অনেকেই বলে যে ভ্যাকসিন নিলে আর কয়েকদিন পরে তো আবার করোনা আক্রান্ত হলাম, এটা কেন হলো? এটা কিন্তু আসলে এটা বিভ্রান্তিকর মানে যাই বলেন তথ্য। আসলে ভ্যাকসিন নেওয়ার পরে হতে পারে, কারণ অ্যান্টিবডি হয়তো 14 দিন পরে হবে, 14 থেকে 21 দিন পরে, এই জন্য হতে পারে। আর দ্বিতীয় কথাটা হলো, প্রথম ডোজ নিলে 50 থেকে 60% লোকের কিন্তু প্রোটেকশন হয়, 100% কিন্তু প্রোটেকশন হয় না। সুতরাং এখনো একই কথা, ভ্যাকসিন নেওয়ার পরে 100% লোক তো প্রোটেকশন হচ্ছে না, ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু করোনা হতে পারে। এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। তৃতীয় যে প্রশ্নটা, সেকেন্ড ডোজ নেওয়ার পরে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশনটা বেশি হবে, তাও 2 সপ্তাহ পরে হয়তো টেস্ট করলে বোঝা যাবে। সেখানেও কিন্তু 100% প্রোটেকশন হবে না। 2টা ডোজ নেওয়ার পরে 90% বা 92% বা আরো হয়তো 80% এইভাবে প্রোটেকশন দেবে। 100% কিন্তু প্রোটেকশন এখনো হচ্ছে না। তার মানেটা হলো সেকেন্ড ডোজ নেওয়ার পরেও কিন্তু করোনা আক্রান্ত হতে পারে না। সেই জন্য কেউ যেন বিভ্রান্তি না করবেন। অনেকে এখনো বলে এই টিকাই নিলাম আবার করোনা হলে তো নিয়ে লাভ কি, এই জন্য কিন্তু অনেকেই ফার্স্ট ডোজ নিয়ে সেকেন্ড ডোজও নিতে চায় না। এটাও কিন্তু ঠিক না। আপনি কিন্তু অবশ্যই টিকা নিতে হবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, টিকা নিয়ে কেউ যেন মনে না করেন টিকা তো নিলাম করোনা বোধে আর হবে না, এটা ঠিক না। টিকাও নিবেন, প্রোটেকশন অবশ্যই হবে, এবং টিকা নেওয়ার সাথে সাথে টিকা নেওয়ার পরেও আপনার অবশ্যই স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে। তার মানে স্বাস্থ্যবিধি আপনারা সবাই জানেন, মাস্ক পরতেই হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতেই হবে, এবং যেটা শারীরিক দূরত্ব আমরা বলি কমপক্ষে 3 ফিট, এতে যেটা আমরা দেখি এটা খুব মানে এই শারীরিক দূরত্ব মেনে চলাটা খুবই মানে অনুপস্থিতি দেখা যাচ্ছে। এখানে গায়ে গায়ে লাগে, হাটে ঘাটে বাজারে এত ভিড়, মানুষের জনসমাগম বৃষ্টি, এই জিনিসটা কিন্তু ভয়ানক মানে জটিলতা সৃষ্টি করে ফেলছে। সেই জন্য বলছি যে টিকা নেওয়ার পরেও এই 3টে কাজ আপনারা কিন্তু অবশ্যই করেন। কেউ যেন মনে না করেন টিকা তো নিলাম আর বোধহয় করানো হবে না, এটা কিন্তু ঠিক না। সুতরাং এগুলো খেয়াল রাখবেন। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন সেটা হলো কতদিন প্রোটেকশন দিবে। একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, সেটা হলো আমরা অনেক কিছু কিন্তু এখনো জানি না, রিসার্চ পর্যায়ে রয়েছে। যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। তো অক্সফোর্ডের যে টিকা যেটা আমরা নিচ্ছি, এতে মিনিমাম তারা বলছে যে কমপক্ষে 1 বছর প্রোটেকশন দিবে, এবং এটা 1 বছর পর পর হয়তো চেক করা লাগতে পারে, কিন্তু এখনো কনফার্ম না। তার মানেটা হলো এমনও হতে পারে যে 1 বছর পরে আবার কিন্তু আপনাকে টিকা নেওয়া লাগতে পারে আর কি। কিন্তু আমরা এখনো বলছি যে এটা এখনো কনফার্ম না, কিন্তু তারা ধরে নিছে যে কমপক্ষে 1 বছর প্রোটেকশন দিবে। সুতরাং যারা টিকা নিচ্ছেন তারা এই কথা কেউ মনে করেন না যে সারা জন্মের জন্য আর করোনা হয় না, এটা কিন্তু ঠিক না। এটা হয়তো লাগতে পারবে, ভবিষ্যতে অবশ্যই জানতে পারবেন, মিডিয়ার মাধ্যমে বা আমাদের মাধ্যমে জানতে পারবেন।
কতদিন এটা থাকবে, কতদিন প্রোটেকশন দিবে, এবং কবে আবার ডোজ নেওয়া লাগতে পারে, এগুলো আমরা হয়তো আর কিছুদিন পরে এগুলো আরো ক্লিয়ার হবে, আমরা পরে বলতে পারবো। চমৎকার জিনিস বলেছেন স্যার। আসলে এই জিনিসগুলো আমাদের তো জানতেই হবে স্যার। এই ভ্যাকসিন নিয়ে একটি আমরা দেখছি যে একটা অস্বস্তিকর পরিবেশের তৈরি হয়েছে, যে আমরা যে ভ্যাকসিনটি পাওয়ার কথা ছিল ইন্ডিয়া থেকে, সেটি সিরাম ইনস্টিটিউট থেকে আমাদের পাওয়ার কথা ছিল, সেটি আমরা পাচ্ছি না। তো এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে আমাদের যে ভ্যাকসিনটি আগের থেকে নেওয়া হয়েছিল সেটি যদি আমরা সিরাম ইনস্টিটিউট থেকে না পাই, তাহলে আমরা কি করে এই ভ্যাকসিনের যে ব্যাপারটি থাকে সেটি কি করে আমরা ম্যানেজ করব, বা আমাদের বাকি রোগীদের কি করে আমরা ভ্যাকসিনটি দিব, সেই ব্যাপারটি যদি আমাদের কাছে একটু পরিষ্কার করেন স্যার। না, একটা কথা এটা স্বীকার করতে হবে যে ভ্যাকসিন কিন্তু এখনো পৃথিবীর 139টা দেশ কিন্তু ভ্যাকসিন পাই নাই। আমরা তবু লাকি যে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় বা সময় উপচিত সময় সিদ্ধান্তে বা তার পারদর্শিতায় বলেন, আমরা কিন্তু ভ্যাকসিন আমরা পাচ্ছি। এটা তো জানুয়ারি 27 থেকে প্রথম শুরু হয়, উদ্বোধন করা হয়। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে সারা দেশে এটা কার্যক্রম চলছে, জেলা উপজেলা সব জায়গাতে দেওয়া হচ্ছে। তো এটা একটা অবশ্যই আমাদের জন্য বলবো যে আমি ঐতিহাসিক, সময় উপযোগী, সুন্দর, বা আমরা ভাগ্যবান বলতে পারি, পাচ্ছি তো। এখন বর্তমানে যেটা প্রবলেম চলছে, আসলে ইন্ডিয়া থেকে যেটা দেওয়ার কথা সিরাম ইনস্টিটিউট, ইন্ডিয়াতে তো ওরা একটা ভীষণ ভয়ানক মানে দুর্যোগের মধ্যে পড়ে গেছে এই করোনায়। প্রতিদিন ওদের আক্রান্তের সঙ্গে এত বেড়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ছাড়াই যাচ্ছে। এমনও পত্রপত্রিকা দেখলাম মৃত্যুর মিছিল এত বেশি ওই দেশে, অত মারা গেলে তো ওটা আপনি জানেন যে চিতায় তারা পোড়া দেয় হিন্দুদেরকে, চিতায় তারা পোড়া দিয়ে বলে সংকুলন করতে, এত ভয়াবহ অবস্থা। ওরা হয়েছে কি, ওরা এটা কোলাইতে পারছে না ভ্যাকসিন তৈরি করতে, ইনস্টিটিউট তো বা ফ্যাক্টরি তো, ওখানে ওদের ক্যাপাসিটি যেটা আছে ওরা কোলাইতে পারছে না, সেই জন্য ওরা বিদেশে রপ্তানি কিন্তু স্থগিত করছে। তারপরে আমার যা বিশ্বাস, আমার মনে হয় আমাদের সঙ্গে ভ্যাকসিনকোর সিরামের যে চুক্তিটা আছে, 3 কোটি ডোজ দেওয়ার কথা, 1.5 কোটি লোক পাবে। আমার মনে হয় যে বাকি ভ্যাকসিন গুলো তারা বোধহয় আমাদেরকে দিবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে যথেষ্ট সচেতন। উনি তার কূটনৈতিক তৎপরতা বলেন, তার চেষ্টা তৎপরতা চালিয়েই যাবেন। আমাদের যে বাকি ডোজ যেগুলো বাকি আছে এগুলো অবশ্যই আমরা পাবো। তবে কথা হলো, এর দ্বারাও তো আমাদের তো 17 কোটি সবাইকে টিকা দিতে হবে তা না, অন্তত 10-12 কোটি লোককে কিন্তু টিকা আনতে হবে। আমার মনে হয় যে যে ডোজ গুলো বাকি আছে তারা এগুলো দিলেও তাহলে আমাদের একটা বিশাল অংশ কিন্তু টিকার আওতায় চলে আসবে। এছাড়াও আমি মনে করি যে একমাত্র সিরাম ইনস্টিটিউট এটার উপরে ভরসা না করে, বা ডিপেন্ডেন্সি বলে এটাকে, ওদের উপরে আমরা ডিপেন্ডেন্ট না হয়ে পৃথিবীর অন্য দেশ থেকে অন্যান্য যে টিকা আছে এগুলো বোধহয় যাতে আমরা পেতে পারি, তার বোধহয় একটা কার্যকরী ব্যবস্থা চালিয়ে যাওয়া উচিত। যেমন মডার্না, ফাইজার, এটা একটু অসুবিধা হয়। মডার্নার যে টিকা, এটা ওই প্রিজার্ভ করা অসুবিধা, সংরক্ষণ করা -70 ডিগ্রি। ইভেন ফাইজারও তাই। এইটার কিন্তু এই অবকাঠামো আমাদের দেশে কিন্তু নাই। হয়তো ঢাকায় 2-1টা জায়গায় এটা করা যাবে, পুরা দেশে তো এটা প্রিজার্ভ করা যাবে না। এই জন্য মডার্নার টিকা আমার জন্য একটু ডিফিকাল্ট। ফাইজারেরটাও কিন্তু একই অবস্থা। সবচেয়ে কথা, এটা যেমন প্রিজার্ভ করা প্রবলেম, এটা কিন্তু আবার খরচও অনেক বেশি। প্রত্যেকটা ডোজ অনেক দাম, মডার্নারটার দাম অনেক, 2টা ডোজ লাগবে, একটা বোধহয় $25 মতো লাগে। ইভেন ফাইজারেরটাও বোধ হয় $20-25, এটা কিন্তু দাম বেশি। সবচেয়ে ডেঞ্জারাস হলো সংরক্ষণ। সেই জন্য এটা হয়তো চেষ্টা চালিয়ে যাবে। তো তারপরেও তো গভর্নমেন্ট চালায় যাওয়া উচিত। তবে রিসেন্টলি আপনি হয়তো মিডিয়াতে দেখছেন, পত্রপত্রিকা আমরাও দেখছি, রাশিয়ান যে টিকাটা এটাও অনেকটা কার্যকরী, এবং তারা বাংলাদেশে যাতে এটার টিকা তৈরি করা যায়, এখানে যাতে ম্যানুফ্যাকচার করা যায়, সেই জন্য বোধহয় একটা চুক্তি হচ্ছে। তো এই চুক্তিটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় অনেকটা আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জন্য উপকার হবে। এই দেশে তৈরি হলে এই দেশের মানুষও পাবে, প্রয়োজনে যদি সারপ্লাস হয়ে যায় আমরা বাইরের গরিব দেশ বা অন্যান্য দেশের কাছে আমরা রপ্তানিও করতে পারবো। ইভেন চাইনিজ টিকা নিয়েও কথাবার্তা চলছে, এটা নিয়েও একটু কন্ট্রোভার্সি আছে। চাইনিজ নিজেরাই বলছে যে ওদের যে ভ্যাকসিন এটা 50 ভাগ কার্যকর, এবং ওরা একটা মিক্সড ভ্যাকসিন তৈরি করছে আর কি। তো এটা নিয়ে এই জন্য আমি বলছি যে চাইনিজ ভ্যাকসিনটার জন্য আমি যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা অতটা কার্যকরী না, রাশিয়ানটা বলা যায় যে অনেকটা কার্যকরী। আর এছাড়া আমাদের যেটা চলছে অ্যাস্ট্রাজেনিকা, এটা তো চলছে, এটাতে আরো বেশি যাতে আনা যায়, উদ্যোগ গ্রহণ করা যায়, এটা করতেই হবে আমাদের। কারণ ভবিষ্যতে জনগণকে বাঁচাতে, আমাদের দেশের মানুষকে করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। এর সাথে টিকা ছাড়া কিন্তু আমাদের কোনো বিকল্প পথ নেই। টিকা আমাদের যে কোনো ভাবেও এটা আমাদের আনতেই হবে, টিকার ব্যবহার বাড়াতেই হবে। তবে আমি সাথে সাথে এই কথাও বলবো, আমাদের দেশে যেন টিকা তৈরি যাতে হয়, টিকার এর জন্য কার্যকরী পদক্ষেপ দ্রুত নেওয়া উচিত, যাতে এই দেশে আমরা টিকা তৈরি করতে পারি।
এই টিকাটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা অন্যের উপরে আর নির্ভরশীল হতে হবে না। আমাদের দেশে টিকা তৈরি করে আমরা জনগণকে আমরা পৌঁছাতে পারবো, যেটা আমি বললাম। প্রয়োজনে বাইরে যদি রপ্তানি করার মতো সুযোগ হয় সেটাও করতে পারবো। এই ব্যবস্থাগুলো আমি মনে করি তড়িৎ গতিতে এখন থেকে নেওয়া উচিত। তবে যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে, আমি মনে করি যে দ্রুত এটি কেটে যাবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। ওনার দক্ষতা, আমি মনে করি যে আমরা যে বাকি টিকা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে, এটার বোধহয় একটা অবসান দ্রুতই ঘটবে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই অবশ্যই, এবং আমরা সবার প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, কারণ তার সাহসী উদ্যোগের কারণেই আমরা টিকা পেয়েছিলাম এবং এতগুলো দেশের মাঝে এখন আমরা টিকাটি পেয়ে যাচ্ছি। আমরা আশা করব সহসাই আমাদের এই সমস্যার সমাধান হবে। স্যার, যে স্পুটনিকের ব্যাপারে কথা বলছিলেন, যে রাশিয়ান যে ভ্যাকসিনটার কথা বলছিলেন, সেই ক্ষেত্রে রাশিয়ান ভ্যাকসিনের ডোজ কটা হতে পারে এবং সেটি একটি দেবার কতদিন পরে আবার আরেকটি দেয়া লাগতে পারে? আমরা তো অ্যাস্ট্রাজেনেকা দিয়ে অভ্যস্ত, স্পুটনিকের ক্ষেত্রে না, কোন নিয়মটি মানা হয়? না, আসলে সব টিকায় কিন্তু একই রকম, 2টে ডোজ দিতে হয়, 3 থেকে 4 সপ্তাহ গ্যাপ দিয়ে আর কি। যেমন মডার্না ওরা 3 উইকস পরে দেয়, ফাইজারও 3 উইকস পরে দেয়। আমাদেরটা দিচ্ছি, আমরা তো 4 উইকস পরে সেকেন্ড ডোজটা দিচ্ছি আর কি। এইভাবেই দিতে হবে আর কি। না, 4 উইকস তো না, আমরা 8 উইকস পরে দিচ্ছি, 8 সপ্তাহ 2 মাস পরে দিচ্ছি, তাই 8 উইকস পরে দিচ্ছি। তবে ওই জনসনের যে টিকাটা, সবগুলোই 2টে ডোজ। শুধুমাত্র জনসন টিকাটা মাত্র 1টা ডোজ। তবে এটা 100% ইফেক্টিভ না। এটা বলে যে গড়ে হয়তো 65% কিন্তু এফেক্টিভ। কারণ অনেক লোকজন কিন্তু একটা টিকা নিতেই পছন্দ করে। যদিও এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল আসলে আমেরিকাতে মাঝখানে কিছু তথ্য আসলো যে এই টিকা নিয়ে কিছু রক্ত জমাটো হয়, সেই জন্য কিছুদিন কিন্তু স্থগিত রাখা হলো। কিন্তু এখন আমেরিকাতে কিন্তু জনসন টিকা আবার এটা ওপেন করে দিছে, ওখানে কিন্তু লোকজন নিচ্ছে বা লোকজনকে দেওয়া হচ্ছে। ওইটা ছাড়া আর সবগুলো কিন্তু 2টে ডোজই নিতে হবে। স্পুটনিকের যে টিকা, এটাও 3 থেকে 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা নিতে হবে, 4 উইকস পরে আর কি। এবং ওই 2টে ডোজই নিতে হবে। ওটারও একটা সুবিধা আছে, প্রিজার্ভ করার, সংরক্ষণটা তুলনামূলক কিন্তু ইজি। তবে আরেকটা কথা আমাদের বলতেই হবে, ডাব্লিউএইচও কিন্তু অ্যাপ্রুভাল দিছে মডার্না, ফাইজার এবং অক্সফোর্ড অ্যাস্ট্রা, 3টে কিন্তু ডাব্লিউএইচও এই কটা কিন্তু অ্যাপ্রুভ বাই ডাব্লিউএইচও। অন্য টিকাগুলো যদিও পৃথিবীর বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে, যেমন রাশিয়ার টিকা অনেক দেশে দেওয়া হচ্ছে, চাইনিজ টিকা অনেক দেশে কিন্তু দেওয়া হচ্ছে। ইভেন আরো কিছু কিছু টিকা অন্যান্য যারা তৈরি করে তারা কিন্তু বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে, যদিও তারা ডাব্লিউএইচও এর অ্যাপ্রুভাল পায় নাই। ওরা লোকাল গভর্নমেন্টের বা স্থানীয় সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু দিচ্ছে। আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু ডাব্লিউএইচও এর অ্যাপ্রুভড আছে। তা আমি মনে করি যে এগুলো দেওয়া উচিত, যদিও ডাব্লিউএইচও এগুলোকে অ্যাপ্রুভ করে নাই। তারা বলতেছে এগুলো অত্যন্ত কার্যকরী, অনেক দেশে তারা দিচ্ছে, সুফল পাচ্ছে। আমি মনে করি রাশিয়ান টিকা যেটা আমাদেরকে দিচ্ছে, এটাও বোধহয় আমাদের দেশে আমাদের নিতে হবে, কারণ শুধু অক্সফোর্ডের উপরে ভরসা করে তো আমরা থাকতে পারছি না। সেই জন্য রাশিয়ান যে টিকাটা দিচ্ছে এটা আমরা নিব আমি মনে করি। এবং তারা এই দেশে তৈরি করে দিবে বলে যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা চুক্তি হতে যাচ্ছে, আমি মনে করি এটা বাস্তবায়িত হোক, তাতে আমাদের জন্য বোধহয় মঙ্গলই হবে। ভবিষ্যতে হয়তো আগামী কয়েক বছর দেখা যাবে আরো ভালো ভালো টিকা হয়তো এসে যাবে। এখন তো প্রাথমিকভাবে ইমার্জেন্সির জন্য যা বাজারে অ্যাভেইলেবল, এগুলি আমাদের নিতে হবে এখন। অবশ্যই অবশ্যই, আমাদের আসলে এই এই ক্রান্তিকালে আমাদের হাতে যেটি থাকবে সেটি নিয়ে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। স্যার, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, উনি তোফাজ্জল হোসেন, উনি জানতে চেয়েছেন যে স্যার, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাপেক্সাবান, ফেমোটিডিন অ্যান্ড কলচিটিন ইন কোভিড-19 ম্যানেজমেন্ট? উনি এই প্রশ্নটি আসলে আপনার কাছে করেছেন। হ্যাঁ, এপিক্সামেন যেটা দেওয়া হয় এটা আসলে ব্লাড থিনার বলে, কারণ করোনা রোগীদের দেখা যায় কিছু কিছু জটিলতা হয়, রক্ত জমাটো হয়। রক্ত জমাটো হয়ে ফুসফুসের মধ্যে পালমোনারি এম্বোলিজম করে, লাঙে এটা হলো ফুসফুসে, হার্টের মধ্যে কিন্তু করোনারি আর্টারি ব্লক করলে হার্ট অ্যাটাক করতে পারে, ব্রেন অ্যাটাক করে স্ট্রোক হতে পারে। এগুলো প্রিভেন্ট করার জন্য কিন্তু এগুলো দেওয়া হয়। সেইভাবে স্টেরয়েডটাও কিন্তু এইভাবে দেওয়া হয়, কারণ করোনা ভাইরাসের জন্য তো কেউ মারা যায় না, ভাইরাসে আফটার ইফেক্ট হয়। কারণ মেডিকেল টার্মে বলি সাইটোকাইন স্টর্ম, এতে কিন্তু মানুষের ক্ষতি হয়, মানুষ মারা যায়, যত জটিলতা হয়। এগুলো প্রিভেনশনের জন্য কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়। অনেকে মেথাইলপেনিসন দেয়, অনেকে ডেক্সামিথাসোন ব্যবহার করে, সেটাও ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হচ্ছে। এগুলো কিন্তু দেওয়া হয়। এগুলো হেমোটিডিনটাও সন্দেহ করা হচ্ছে, হেমোটিডিন মূলত কিন্তু এসিডিটির ওষুধ, গ্যাসের ওষুধ, এটা দেওয়া হয়। এটা বেনিফিট অফ ডাউট কতদূর উপকার হয় বলা মুশকিল, যেটা আমি শুরুতেই বলছিলাম, স্পেসিফিক কোনো ড্রাগ তো নাই এই ভাইরাসকে কিল করার জন্য। যেগুলো দেওয়া হয় সিমটোমেটিক, সাপোর্টিভ, এবং কিছু কিছু ওষুধ ওই ভাইরাসকেও কিল করে, এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে। একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, যে রোগের চিকিৎসা নাই স্পেসিফিক সুনির্দিষ্ট,
সেখানে তো বিভিন্ন রকমের মতভেদ হবে, মতদ্বৈধতা হবে, কেউ বলবে হবে না, কেউ বলবে হচ্ছে, অনেকে স্টাডি করবে বলে ইফেক্টিভ, কেউ বলে ইফেক্টিভ হচ্ছে না। তারপরেও আমাদের যেগুলো হাতের কাছে আমরা পাই সেগুলো তো ব্যবহার করতে হবে। কারণ সমুদ্রের মধ্যে যখন একটা মানুষ যখন ডুবে যায়, তখন ওই খড়কুটা পাইলেও সে কিন্তু ধরে বাঁচার চেষ্টা করে। আমরা যেগুলো দিচ্ছি এগুলোই কিন্তু স্পেসিফিক না, একটা কিন্তু এগুলো দিতে হয়, এগুলো দিয়ে আমরা ভালো ফল পাচ্ছি এবং আমরা অনেক রোগীকে এগুলো দিয়ে চিকিৎসা কিন্তু করছি। তাতে দেখবেন আপনারা আমাদের কিন্তু ডেথ রেট, এটা আমরা একজনও মারা যাক এটা কিন্তু আমরা চাই না। তারপর আমি বলবো যে আমাদের দেশে, বাংলাদেশে প্রায় 10,000, অ্যারাউন্ড 10,000, 10,000 মতো আমাদের কিন্তু মৃত্যুর হার। আপনি আমেরিকার মতো দেশে দেখেন, ওখানে 5,86,000 লোক মারা গেছে। ওখানে কিন্তু বাংলাদেশে মাত্র ডাবল লোক সংখ্যা, খুব বেশি না, বেশি মানে লোক সংখ্যা যা যদি আপনি দেন, বিশাল দেশ, 50টা রাজ্য, 5,85,86,000 লোক। কিন্তু ব্রাজিলে 3 লাখের উপরে লোক মারা গেছে। তারপর অন্যান্য দেশে, ইন্ডিয়াতে দেখেন প্রচুর লোক মারা গেছে। বা এই ব্রিটেনের মতো জায়গায় যেন লোক সংখ্যা মাত্র 6, 6.5 কোটি, সেখানেও 1,30,000 মতো লোক কিন্তু মারা গেছে। সেই হিসেবে আমরা কিন্তু এই যে অ্যারাউন্ড 10,000, 10,000-এর মধ্যে মৃত্যুর কোঠাটা আমরা রাখতে পারছি। এটা আমরা চাই না, কিন্তু হয়ে যাচ্ছে, কারণ সব তো আমরা ঠেকাতে পারবো না। মানুষের হায়াত মতো আল্লাহ তাআলা যার যেভাবে রাখছে ওইটাই হবে। আমরা মনে করি এগুলো বিভিন্ন জিনিস দিয়ে আমরা যে চিকিৎসা করে চালিয়ে যাচ্ছি, তাতে অনেকটা কার্যকরী পদক্ষেপ কিন্তু পাচ্ছি। আমরা পত্রিকায় দেখবেন বা মিডিয়াতে দেখবেন, আমাদের আক্রান্তের হাত কিন্তু সারা গেছে 7 লাখের উপরে, কিন্তু আমাদের কিন্তু ভালো হচ্ছে অনেক, 6 লাখ কত হাজার কিন্তু ভালো হয়ে গেছে। প্রায় 87, 86%, 86-87% লোক কিন্তু ভালো হয়ে যাচ্ছে আমাদের। 12-13% লোক হয়তো কিছু কিছু বিভিন্ন সময় বিভিন্ন কারণে মারা যাচ্ছে। তার মধ্যে ধরেন বিশেষ করে যারা বয়স্ক, তারা বিভিন্ন রোগে ভোগেন, হার্টের বাইপাস করা, হার্টের ব্লক আছে, রিং লাগানো, লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, বা ধরেন ডায়াবেটিস রোগী, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকের রোগী, এই ধরনের রোগী যারা বা ক্যান্সারে যারা ভুগছেন, এই ধরনের রোগীদের করোনা আক্রান্ত হলে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটা আসে, এবং যারা মারা যাচ্ছে তারা কিন্তু এই ধরনের বিভিন্ন রোগে ভোগেন, তারাই কিন্তু মারা যাচ্ছে। তারপর আমরা বলবো যে আমরা চেষ্টা করছি, আমাদের ডাক্তাররা যথেষ্ট অভিজ্ঞ হয়ে গেছে, আমাদের অভিজ্ঞতা হয়েছে, দক্ষতা বাড়ছে, নার্সদের দক্ষতা বাড়ছে, আমরা কিন্তু ভালোভাবে ম্যানেজ করে চলছি, ম্যানেজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী, কারণ এখন আসলে আমাদের খুবই স্ট্রং একটি টিম কাজ করছে, যারা অভিজ্ঞতা লব্ধ হয়েছে বিগত 1 বছর ধরে জীবনকে বাজি রেখে যারা কাজ করে গিয়েছেন, সে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই মিলে একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করছে। স্যার, অনেক রোগী আছে যারা আসলে করোনা হওয়ার পরে সুস্থ হয়েছে, কিন্তু সুস্থ হওয়ার পরে অনেক ধরনের কমপ্লিকেশন তারা এখন ফেস করছে। মোহাম্মদ নাসির উদ্দিন তিনি একটি প্রশ্ন করেছেন যে, স্যার, আমার পরিবারের 4জনই কোভিড পজিটিভ, বয়স 44, 43, 21 ও 12 বছর। 1 সপ্তাহ হয়েছে, আমরা সবাই ট্রিটমেন্ট নিচ্ছি। ক্যাপসুল ভাইটাল ডি 40,000 উনি নিয়েছেন, তারপরে ইউনিভার 6 মিলিগ্রাম আইভারমেকটিন নিয়েছেন, জিগজল, প্রোভেয়ার এবং ওডাস অ্যাজিথ্রোমাইসিন নিয়েছেন, এবং টেস্ট করিয়েছেন সিআরপি, ফেরিটিন এবং তার সাথে হচ্ছে ডি ডাইমার এবং চেস্ট এক্সরে। অলমোস্ট সবকিছুই নর্মাল আছে। আমরা এখন সবাই মোটামুটি ভালো, কিন্তু মাঝে মাঝে একটু হালকা কাশি হয়, আর মেয়েদের স্মেল নেই। আমরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। তিনি জানতে চাচ্ছেন যে এখন কি আর অন্য কোনো ওষুধ খেতে হবে কি? তিনি প্রায় সবগুলো ওষুধই নিয়েছেন, তারপরও আপনার কাছে আসলে জানতে চাচ্ছেন, স্বাভাবিকভাবেই একটু মানসিকভাবে টেনশনে আছেন যে কি করণীয় আছে আর ওনার। না, ধন্যবাদ। আপনার মুশকিল সবাই আক্রান্ত হয়ে গেছেন, তো আসলে এরকমই হচ্ছে এখন বর্তমানে, দেখা যাচ্ছে ফ্যামিলির পুরো ফ্যামিলি 5 জন 6 জন সবাই আক্রান্ত হচ্ছে। তা আপনি যে মেডিসিন দিচ্ছেন এগুলো ঠিকই আছে, এগুলোই চলুক, খালি একটু খেয়াল রাখেন, আপনি ডাক্তারের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখেন। কারণ করোনার এমন একটা রোগ যে শুধু আক্রান্ত করেই ছাড়ছে না, রোগী ভালো হচ্ছে, বাসায় চলে যাচ্ছে, তবুও তার পিছু ছাড়ছে না। এটাকে বলে পোস্ট কোভিড সিনড্রোম বা পোস্ট কোভিড জটিলতা বলে আর কি, বা পোস্ট কোভিড কিছু কিছু রোগীর কমপ্লিকেশন কিন্তু হচ্ছে। এগুলো যে কোনো ভাইরাল রোগের ব্যাপারেই কিন্তু হতে পারে। সুতরাং আপনারা যারা ভালো হয়ে গেছেন, বাসায় চলে গেছেন, ঘরে চিকিৎসা নিচ্ছেন, বা ঘরে হসপিটাল ছিলেন, বাসায় গেছেন, নিচ্ছেন, তারাও কিন্তু কোভিড পরবর্তী জটিলতাগুলো একটু খেয়াল রাখবেন। কোনো কমপ্লেন হয় কিনা, কমলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো রোগীর নর্মাল কিছু সিমটম হয়, যেমন ভাইরাস, যে কোনো ভাইরাসের মানুষ কিন্তু দুর্বল, টায়ার্ড, কাহিল, খেতে পারে না, রুচি নাই, মাথা ঘোরায়, ছটফট, অস্থির লাগে, ঘুম হয় না, এগুলো কিন্তু প্রায় বলে। মাসল পেইন, জয়েন্ট পেইন, এগুলো কিন্তু প্রায় রোগী বলে। অনেক সময় এছাড়াও কিছু এক্সট্রা জটিলতা আমরা কিছু কিছু রোগীদের মধ্যে দেখছি, কোনোদিন হাই ব্লাড প্রেশার ছিল না, দেখে তার উচ্চ রক্তচাপ এগুলো হচ্ছে, ডায়াবেটিস ছিল না, ডায়াবেটিস হচ্ছে। এই ধরনের প্রবলেম কিন্তু হইতেই পারে, যদিও এগুলোর পার্সেন্টেজ খুব বেশি না। সুতরাং এগুলি নিয়ে কেউ ভয় পাবেন না। তো যদি কোনো এরকম প্রবলেম হয়ে যায়, তার আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, ডাক্তার আপনার লক্ষণ অনুযায়ী কিন্তু চিকিৎসা দেবে। এই ধরনের রোগী অনেক রোগীদের কিন্তু হইতে পারে।
সবাই আমরা অনেক রোগী পাই, এগুলো হচ্ছে। সুতরাং আপনি বর্তমানে আপনি যে পজিশনে আছেন, আপনার চিকিৎসা যা চলছে এটা তো ঠিকই আছে, এইভাবে চালিয়ে যান। একটু রেস্টে থাকেন, নর্মাল খাওয়া দাওয়া, পুষ্টিকর খাদ্যটা একটু বেশি খাবেন, শাকসবজি ফলমূল বেশি খাবেন, বাইরে বেশি যাবেন না, ঘোরাফেরা করবেন না, আপাতত বিশ্রামে থাকেন, কোনো ব্যায়াম ট্যায়াম হাঁটা চলা এগুলো দরকার নেই। আর আপনি যার চিকিৎসা নিচ্ছেন তার সঙ্গে নিতে একটু রেগুলার যোগাযোগ রাখবেন। যদি কোনো লক্ষণ পরে দেখা দেয় সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। খুবই সুন্দর, চমৎকার। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। টেনশন না করে স্যারের পরামর্শ মতে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন থাকুন। আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার, অনেকগুলো প্রশ্ন করলাম, আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ প্রশ্নটি আসলে আপনার কাছে করতে চাই যে এই করোনা থেকে আমরা কবে মুক্তি পাবো? আমরা সবাই খুব আশা নিয়ে বসে আছি, কবে আমরা এই করোনা মুক্ত আবার একটি সুস্থ সুন্দর বাংলাদেশে আবার প্রাণ খুলে শ্বাস নিতে পারবো? আসলে কথা তো খুবই সত্য, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী কবে মুক্ত হবে সেটি হলো, কারণ এটা তো বৈশ্বিক সমস্যা। এমন হতে পারে যে বাংলাদেশ থেকে করোনা চলে গেল, অন্য দেশে রয়ে গেছে, তাহলে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো না, কারণ ওগুলি কিন্তু আমাদের দেশে চলে আসবে। আর বর্তমানে একটা জিনিস হয়তো জানেন, আমরা আগে যা বলতাম বিভিন্নভাবে যে রোগটা ছড়ায়, এখন শোনা যাচ্ছে এটা বাতাসে ছড়ায়। আমারও বিশ্বাস হয় যে আমি 6 মাস আগে তো একবার বলছিলাম যে এই রোগটা মনে হয় বাতাসে ছড়ায়, নাহলে পৃথিবীর এতগুলো দেশে একই সাথে হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি লোক কিভাবে আক্রান্ত হলো। অন্য কোনো রোগ কিন্তু এত দ্রুত ছড়ায় না। সেজন্য আমার ভয় হলো যে আমাদেরও ভালো থাকতে হবে, সারা পৃথিবীর মানুষজনের ভালো থাকবে, এটা একযোগে সবাই সম্মিলিতভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। তবে হ্যাঁ, কবে যাবে কিভাবে যাবে এটা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, কারণ এই রোগটা এমন একটা মারাত্মক ছোঁয়াচে রোগ, অদৃশ্য শক্তি, কোনো বড় বড় শক্তি দিয়েও একে কিন্তু বাগে আনা যাচ্ছে না। এটা আপনার নিজে কারো যাদের অ্যাটম বোমা আছে, অ্যাটম বোমা দিয়েও কোনো কাজে লাগবে না। এবং সে ধনী গরিব ছোট বড়, এমপি মন্ত্রী মিনিস্টার, কাউকে তো আর সে বা ডাক্তার বলেন নার্স বলেন স্বাস্থ্যকর্মী, সে তো বাস বিচার করে না, যারেই পায় তারই কিন্তু সে তার সংক্রমণ তার থাবা বিস্তার করেই চলছে। এই ব্যাপারে আমি বলি যে করোনা কিন্তু একটা সাম্যবাদী রোগ, যারে পায় তারই কিন্তু আক্রান্ত করছে। সুতরাং আমরা কবে এর থেকে মুক্ত হবো আমরা জানি না, তবে আমাদের যতটুকু দরকার এটা কিন্তু আমরা মেনটেন করে চলবো। বারবার একটা কথা বলি, জনগণকে সবাইকে বলি, আমরা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে 4টে কাজ করবো, মানে স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনে চলবো। স্বাস্থ্যবিধি মানার মধ্যে 4টে কাজ করব। মাস্ক অবশ্যই পরবো। এখন কোন কোন রিসার্চে পাওয়া যাচ্ছে ডাবল মাস্ক পরলে নাকি আরো ভালো, ডাবল মাস্ক পরলে ডাবল প্রোটেকশন দেয়। সুতরাং মাস্ক চেষ্টা করবো একটা, অন্তত 2টা পরবো। হাত ধোয়ার চর্চা চালু রাখবো। এই যে ভাইরাস দেখেন একটা অদৃশ্য ভাইরাস, আমরা কিন্তু মারতে পারছি না, কোনো অস্ত্র দিয়ে মারা যাচ্ছে না, কিন্তু যদি মাত্র 20 সেকেন্ড যে কোনো সাবান দিয়ে একটু পানি দিয়ে যদি হাতটা ধুয়ে নেই 20 সেকেন্ড, তাহলে কিন্তু সহজেই ভাইরাসটাকে মারা যায়। সুতরাং আমরা এই ব্যবস্থাটা চালু রাখবো, মাস্ক পরবো, হাত ধোবো, এবং সবচেয়ে দূরত্ব, শারীরিক দূরত্ব মেনটেন করব। এটা কিন্তু আমরা করছি না। হাটে ঘাটে কোনো গায়ের উপরে গা দিয়ে গা ঘেঁষে ঘেঁষে আমরা চলাফেরা করছি, দোকানে হাটে ঘাটে ফুটপাতে বাজারে রেস্টুরেন্টে পার্কে বাস ট্রেন লঞ্চ সব জায়গায় একেবারে, ইভেন হাসপাতালে যদি আউটডোরে যান একবারে একজনের গায়ের উপরে গা দিয়ে কিন্তু আমরা চলাফেরা করছি। কার মধ্যে ভাইরাস আছে আমরা তো জানি না, ওই ভাইরাস আমার মধ্যে পারবে বা আমারটা তার মধ্যে যাবে, এটি নিয়ে আমরা ঘরে যাব, ঘরে আমাদের পরিবার পরিজন বাপ মা ভাইদের ছড়াবো, বাইরের লোকজন পাড়া প্রতিবেশী ছড়বে, গ্রামে, এইভাবে কিন্তু ছড়ায় যাচ্ছে। সুতরাং আমরা শারীরিক দূরত্ব কিন্তু মেনটেন করেই চলবে, এটা আমাদের করতেই হবে। এর সাথে যারা টিকা নেন নাই বা একটা ডোজ দিচ্ছেন দ্বিতীয় ডোজ দিবেন, তারা অবশ্যই ডোজ টিকা নেবেন, বা যাদের ফার্স্ট ডোজ হয় নাই যখনই সুযোগ পাবেন সরকার অবশ্যই টিকা আনার ব্যবস্থা করবে। টিকা কিন্তু অবশ্যই নেবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ভয়ভীতি উপেক্ষা করে টিকা নিব কি নিব না, নিলে কি হবে, লাভ হয় না টিকা নেওয়া, এইসব কথা বাদ দিয়ে টিকা কিন্তু অবশ্যই নেবেন। সারা পৃথিবীতে কিন্তু টিকা নিচ্ছে এবং অনেক দেশ এটিকে নিয়ন্ত্রণে আনতে পারছে। টিকা কার্যকরী, টিকা কার্যক্রমের সুফল কিন্তু তারা ভোগ করছে। সেজন্য আমি বলবো যে এই 4টে কাজ, মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার চর্চা রাখবেন, শারীরিক দূরত্ব মেনটেন করবেন, এবং অবশ্যই আমরা টিকা নেব। কেউ যেন মনে না করেন যে অমুকের হয়েছে আমার তো করোনা হবে না, এইসব কিন্তু ঠিক না। আমি শুধু ভালো থাকলে হবে না, আমার পরিবার পরিজন পাড়া সবাই যেন ভালো থাকে, কারণ এটা সবার সমস্যা। আমার পাশে যার ওর ভাইরাস থাকতে পারে, ও আমার মধ্যে আসতে পারে, আমার ভাইরাস তার মধ্যে, এইভাবে কিন্তু ছড়াচ্ছে। সুতরাং আমি ভালো থাকবো, অন্যরা ভালো থাকবে, সবাই ভালো থাকবে, দেশের মানুষ সবাই, এটার জন্য আমাদের উদ্দেশ্য হয়। সেজন্য আমরা সবাই স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনে চলবো, একে অপরকে উৎসাহিত করবো যারা যারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। এইভাবেই আমি আমাকে, আমার পরিবারকে, আমার পাড়া প্রতিবেশীকে, আমার দেশের মানুষকে রক্ষা করতে পারবো। এইভাবে আমাদের কার্যক্রম কিন্তু চালিয়ে যেতে হবে, এবং প্রশাসনের একটা কাজ করতে হবে, তারা যাতে যারা স্বাস্থ্যবিধি মানে না, উদাসীন গাফিলতি ভাব, তাদেরকে যেন এটা মানাতে বাধ্য করা হয়, তার জন্য যেন কার্যকরী পদক্ষেপ নেয়, তারা নেওয়া উচিত। প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা নেবে, এবং দরকার পড়লে লিফলেট পোস্টার মিডিয়া বিভিন্ন জায়গায় প্রচার চালাতে হবে,
এবং আরো ভালো হবে গ্রামে গঞ্জে মহল্লায় বিভিন্ন পাড়ায় পাড়ায় যেন টিম করা হয়, যেখানে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ইমাম সাহেব, মসজিদের ইমাম, ছাত্র, শিক্ষক, যুবক, জনতা, এরকম ভালো ভালো লোকদের আমরা কমিটি করে জনগণকে যাতে সম্পৃক্ত করতে পারি, জনগণ যাতে বুঝাইতে পারি, এরকম ব্যবস্থা নিতে পারলে আমরা জনগণ এবং প্রশাসন সমন্বয়ের মাধ্যমে যদি কার্যক্রম চালিয়ে যাই, তাহলে এই করোনার থাবা থেকে, সংক্রমণ থেকে আমরা নিজেকে এবং আমাদের পরিবারকে এবং সারা দেশের মানুষকে রক্ষা করতে পারবো। এইভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। চমৎকার চমৎকার, খুব সুন্দর করে স্যার আমাদের আসলে এই জিনিসগুলো গুছিয়ে দিয়েছেন। দর্শক, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে, আমাদের শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, অপরের কথাও চিন্তা করতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, অপরকে নিয়েই বাঁচতে হবে। আপনি আমি সবাই মিলিয়ে আমাদের দেশ, সবগুলো দেশ মিলিয়ে আমাদের পৃথিবী। আমরা চাই আমাদের এই পৃথিবী করোনা মুক্ত হোক, আমরা চাই আবার আমরা প্রাণ খুলে শ্বাস নেই, আমরা চাই আবার আমরা হেসে উঠি সুন্দর একটি পৃথিবীতে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপন ডাক্তারের সাথেই থাকবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তানভীর আশরাফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।